ত্রিপুরার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে প্রাক মাণিক্য যুগের বিচ্ছিন্ন অবস্থান থেকে একটি সুসংগঠিত রাজ্যের গঠনের বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। এই সময়ের প্রধান তত্ত্বসূত্র হচ্ছে রাজমালা। যদিও এই গ্রন্থের অনেক কিংবদন্তি আমরা পেয়ে থাকি, তবুও এটি ত্রিপুরার ইতিহাস বোঝার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজমালায় বলা হয়েছে যে ত্রিপুরা নামটি এসেছে ত্রিপুর নামে এক রাজার নাম থেকে। তবে এই কাহিনী ঐতিহাসিক সত্যতা বিভিন্ন বিষয়ে সন্দেহ রয়েছে। ত্রিপুরার প্রাচীন রাজাদের মধ্যে ফা উপাধির ব্যবহার দেখা যায়। এই উপাধির অর্থ হচ্ছে পিতা এবং এটি স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তীকালে রত্নফা নামে এক রাজা গৌড়ের রাজদরবারের অবস্থান করেন এবং গৌড়েশ্বরের সাহায্যে ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন। গৌড়েশ্বর তাকে মাণিক্য উপাধি প্রদান করেন এবং এখান থেকেই মাণিক্য রাজবংশের সূচনা হয় বলে ধারণা করা হয়। তবে ঐতিহাসিক প্রমাণ অনুযায়ী এই কাহিনীর সম্পূর্ণ সত্যতা নিশ্চিত নয়, কারণ রত্নমাণিক্যের পূর্বেও মাণিক্য উপাধির ব্যবহার পাওয়া যায়। তাহলে এখানে সবচেয়ে বড় একটা প্রশ্ন হচ্ছে, রত্নমাণিক্য কি প্রথম মাণিক্য উপাধি নিয়েছিলেন, নাকি দীর্ঘদিন পূর্বে মাণিক্য ছিলেন? আর যদি দীর্ঘদিন পূর্বে মাণিক্য থাকেন, তাহলে সেই মাণিক্য কোথা থেকে আসলো? ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে ছ্যাংতুমফা এর সময় থেকে ত্রিপুরার প্রকৃত ঐতিহাসিক যুগের সূচনা হয়। এই কে ছিলেন এই ছ্যাংতুমফা? এই সময় বাংলার মুসলিম শাসকদের সঙ্গে ত্রিপুরার সংঘর্ষের উল্লেখ পাওয়া যায়। গিয়াসউদ্দিন, ইলদিজ শাহ এবং ইলতুৎমিশের সময়কার ঘটনাগুলি ত্রিপুরার ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই সংঘর্ষ ত্রিপুরার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করে এবং একটি সংগঠিত রাজ্যের ভিত্তি তৈরি করে। প্রাক মাণিক্য যুগে ত্রিপুরার বিভিন্ন রাজবংশের আধিক্য থাকলেও এই সময়ের অভিজ্ঞতা মাণিক্য যুগের জন্য প্রস্তুতি তৈরি করে। এইভাবে ত্রিপুরা একটি বিচ্ছিন্ন অঞ্চল থেকে একটি শক্তিশালী রাজ্যে পরিণত হয়। এই ইতিহাস আমাদের শেখায়, একটি অঞ্চলের পরিচয় একদিনে তৈরি হয় না, এটি শতাব্দীর পর শতাব্দী জুড়ে গড়ে ওঠে। ত্রিপুরায় প্রাক মাণিক্য যুগের সেই দীর্ঘ যাত্রার প্রথম অধ্যায়ে যদি আমরা দেখি, তাহলে যদিও এই তিনটি পর্বে আমরা বিভিন্ন কাহিনী কিংবদন্তি আমরা পেয়ে থাকি, তবে রাজমালা, চন্দ্রবংশীয় কাহিনী এবং ত্রিপুরার যে গঠন প্রণালী এখানে উল্লেখ করা হয়েছে, সেই বিষয়ে আরো গুরুত্বপূর্ণভাবে আলোকপাত করা যায়। একটা প্রশ্ন এখানে করি, যদি কোনো রাজ্যের ইতিহাস শুরু হয় মহাভারতের চরিত্র দিয়ে, তাহলে কি সেটাকে সরাসরি ইতিহাস বলা যায়? ত্রিপুরার ইতিহাসের এই অধ্যায়ে আমরা এমনই এক জায়গায় পৌঁছাই যেখানে ইতিহাস তার কিংবদন্তি একে অপরের সঙ্গে মিশে গেছে। আর এই অধ্যায়ের কেন্দ্রবিন্দু হলো একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, আর যেটা হচ্ছে রাজমালা। রাজমালা ত্রিপুরার রাজাদের ইতিহাস, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং ত্রিপুরার রাজবংশের ইতিহাস। তবে একটা জিনিস সত্য, রাজমালা ত্রিপুরার সামগ্রিক ইতিহাস নয়। এটি একটি প্রাচীন গ্রন্থ এবং মাণিক্যদের ইতিহাস। এটি মূলত বাংলা পদ্যে লেখা এবং রাজা ধর্মমাণিক্যের আদেশে বাণেশ্বর, শুক্রেশ্বর এবং রাজচন্তাই দুর্লভেন্দ্র এই গ্রন্থটি রচনা করেন। পরবর্তীকালে এই গ্রন্থটি সংশোধিত এবং সম্প্রসারিত হয়ে আজকে তার পরিচিত রূপ পরিগ্রহ করে। বিভিন্ন সময়ে বিভিন্ন পর্বে রাজমালা লেখা হয়েছে। এই গ্রন্থে ত্রিপুরার রাজবংশের উৎপত্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ কাহিনী বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে চন্দ্রবংশীয় রাজা যযাতি তার পুত্র দুহকে কিরাত দেশের রাজা করে পাঠান। এই কাহিনী আমাদের সরাসরি নিয়ে যায় মহাভারতের যুগে, কারণ যযাতি নামটি মহাভারতের একটি পরিচিত চরিত্র। রাজমালার এই বর্ণনা দুহের বংশ থেকে
পরবর্তী সময়ে ত্রিপুর নামে এক রাজার জন্ম হয়, আর সেই ত্রিপুর নাম থেকেই নাকি ত্রিপুরা নামের উৎপত্তি হয়েছে। কথিত আছে রাজা ত্রিপুর দ্বাপর যুগের শেষ ভাগে জন্মগ্রহণ করেন এবং যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে উপস্থিত ছিলেন। শুনতে খুব আকর্ষণীয় মনে হয়, কিন্তু এখানে আমাদের সতর্ক হতে হবে। এই ধরনের কাহিনী ইতিহাসের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য? ঐতিহাসিকদের মতে এই কাহিনীর কোনো দৃঢ় ঐতিহাসিক ভিত্তি নেই, কেননা এগুলি মূলত পৌরাণিক বা মনগড়া বর্ণনা, যা রাজবংশের গৌরব বাড়ানোর জন্য রচিত হয়েছে। ভারতের অনেক রাজবংশই নিজেদের উৎপত্তি মহাভারত বা রামায়ণের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে। এর মাধ্যমে তারা নিজেদের শাসনের বৈধতা প্রতিষ্ঠা করতে চেয়েছে। ত্রিপুরার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যায়। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা দরকার। রাজমালা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ হলেও এর সব তথ্য সমানভাবে নির্ভরযোগ্য নয়। এতে বাস্তব ইতিহাসের পাশাপাশি অনেক কিংবদন্তি, পৌরাণিক কাহিনী এবং অতিরঞ্জিত বর্ণনা মিশে আছে। তাই ইতিহাস বিশ্লেষণের ক্ষেত্রে গবেষকরা রাজমালার তথ্যকে সরাসরি গ্রহণ না করে অন্যান্য প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখেন। রাজমালায় আরও বলা হয়েছে যে ত্রিপুর রাজার পর আরও 93 জন রাজা শাসন করেছেন, কিন্তু এই দীর্ঘ তালিকার অধিকাংশ রাজাদের সম্পর্কে কোনো নির্ভরযোগ্য প্রমাণই নেই। এই কারণে ঐতিহাসিকরা এই অংশকে প্রকৃত ইতিহাস হিসাবে গ্রহণ করতে পারেন না। এবার আমরা আসব একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে। রাজমালার এই কিংবদন্তিমূলক অংশের পর আমরা প্রথম একটি তুলনামূলক ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য নাম পাই, সেটা হচ্ছে ছেমতুমফা। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে ত্রিপুরার প্রকৃত ঐতিহাসিক যুগের সূচনা হয় সেই ছেমতুমফা থেকে। তার শাসনকাল থেকেই ত্রিপুরার ঐতিহাসিক যুগের সূচনা। এর কারণ কি? কারণ এই সময় থেকে ত্রিপুরার ইতিহাসকে বৃহত্তর ভারতীয় ইতিহাসের সঙ্গে যুক্ত করে আমরা দেখতে পারি, অর্থাৎ এই সময়ের ঘটনাগুলির সঙ্গে বাইরের ঐতিহাসিক ঘটনাগুলির যথেষ্ট মিল পাওয়া যায়। এই সময়ে বাংলার মুসলিম শাসনের প্রতিষ্ঠা ঘটে। গৌড়েশ্বর ছিলেন একজন মুসলমান শাসক এবং তার সঙ্গে ত্রিপুরার সম্পর্কের উল্লেখ পাওয়া যায়। এই প্রেক্ষাপটে বাংলার সুলতান গিয়াসউদ্দিন ইলদিজ শাহ নাম উল্লেখ পাওয়া যায়। তিনি 1212 থেকে 1227 সালের মধ্যে শাসন করেন এবং পূর্ববঙ্গ ও কামরূপ অঞ্চলে অভিযান চালান। এই ঘটনাগুলি শুধু বাংলার ইতিহাস নয়, ত্রিপুরার ইতিহাসের সঙ্গেও সম্পর্কযুক্ত, কারণ এই সময় থেকেই ত্রিপুরার বৃহত্তর রাজনৈতিক সংঘর্ষের অংশ হয়ে ওঠে। অন্যদিকে দিল্লির সুলতান ইলতুৎমিশ গিয়াসউদ্দিন ইলিয়াস শাহকে দমন করার জন্য লখনৌতির দিকে অগ্রসর হন। এই সংঘর্ষ পূর্ব ভারতের রাজনৈতিক মানচিত্রকে বদলে দেয়। এইসব ঘটনার সঙ্গে ত্রিপুরার ইতিহাসের সংযোগ পাওয়া যায়, যা এই সময়কে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। এখানেই আমরা একটি বড় পার্থক্য দেখতে পাই। একদিকে রাজমালার পৌরাণিক কাহিনী, যেখানে মহাভারতের চরিত্রের উল্লেখ আছে, অন্যদিকে বাস্তব ইতিহাস, যেখানে নির্দিষ্ট তারিখ, শাসক ও রাজনৈতিক ঘটনার বর্ণনা রয়েছে। এই পার্থক্য বোঝাটাই গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাস শুধু গল্প নয়, ইতিহাস হলো প্রমাণ, দলিল, শিলালিপি এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। ত্রিপুরার প্রাক মাণিক্য যুগের শেষ ভাগে আমরা এই পরিবর্তন স্পষ্টভাবে দেখতে পাই। কিংবদন্তি থেকে ধীরে ধীরে ইতিহাসের দিকে এগিয়ে যাওয়ার যাত্রাই ত্রিপুরার প্রকৃত ইতিহাসের সূচনা করে। এই অংশ থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। সব পুরনো কাহিনী ইতিহাস নয়, কিন্তু সব কাহিনীর মধ্যেই ইতিহাসের কোনো না কোনো ইঙ্গিত রয়েছে। তাই আমাদের কাজ হলো সেই কাহিনীগুলিকে যাচাই করা, বিশ্লেষণ করা এবং সত্য ও কল্পনার পার্থক্য নির্ধারণ করা। ত্রিপুরার ইতিহাসের এই অধ্যায়ে সেই কাজেরই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এখন প্রশ্ন হলো, এরপর কি হলো?
এরপর আমরা দেখতে পাবো কিভাবে এই প্রাথমিক ঐতিহাসিক ভিত্তির উপর দাঁড়িয়ে মাণিক্য রাজবংশ একটি সুসংগঠিত এবং শক্তিশালী রাজ্য গড়ে তোলে। পরবর্তী পর্বে আমরা সেই গল্প জানব কিভাবে ত্রিপুরা একটি কিংবদন্তিময় অতীত থেকে বাস্তব রাজনৈতিক শক্তিতে পরিণত হলো। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী পার্টটি মিস করবেন না, কারণ সেখানেই ত্রিপুরার ইতিহাস তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।